আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের অনেকেরই ধারণা যে এনজিওতে চাকরি করতে হলে বা মাইক্রো ক্রেডিটের চাকরির ধরন কেমন বা এনজিও চাকরি কেমন প্রকৃতি, সে প্রশ্নগুলো আমাদের ক্রেডিট প্রোগ্রাম বা অনলাইন জগতে ঘুরপাক খাচ্ছে। আজ চলে আসলাম সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। দর্শক আসেন আমরা এনজিওতে চাকরির ধরন কেমন সে বিষয়ে জানি। আপনারা কোনো ছুটি থাকবে কি না চাকরিতে যাওয়ার সময় বলবে। সরকারের সকল ধরনের সুযোগ সুবিধা, কিন্তু বাস্তবে সেটা কোনো কাজে আসবে না। সেসব ছুটির দিনও আপনাকে কাজ করতে হবে। আপনি ম্যানেজার বা জোনাল ম্যানেজার বা এরিয়া ম্যানেজার, সকল কাজ বুঝিয়ে দিতে হবে। আপনার দেনে জ্ঞানে সারাক্ষণ কিস্তি থাকবে। আপনার কাজের শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না। যদি আপনি প্ল্যানিং করে সঠিকভাবে কাজটা করতে পারেন তাহলে শেষ করার প্রসেসিংটা অতি সহজেই হয়ে যায়। এনজিওতে চাকরি করতে হলে প্রথমত যে বিষয়টার উপরে সবার প্রথমে আমাদেরকে জোরদার করতে হবে, কিস্তি এমন একটা জিনিস, সেটা মাসিক, সাপ্তাহিক, ষান্মাসিক। যে রুলসে আপনি দিবেন সেই রুলস অনুযায়ী আপনাকে আদায় করতে হবে। যদি সেখানে আপনার ঘাটতি থাকে তাহলেই আপনার সমস্যা দেখা দিতে পারে। প্রথমত হয়েছে এনজিওতে কেন 30 তারিখের ভিতরে বেতনটা দেওয়া হয়। কারণ হইল, যদি আপনি কোনো দিন কিস্তি আটকে যায়, সে কিস্তিটা যেন আপনি ফিল আপ করতে পারেন, আপনি সেই ঘাটতিটা পূরণ করতে পারেন। কারণ সংস্থা কখনো বুঝবে না যে আপনি কিস্তি আনতে পারেন না। কিছু কিছু সদস্য ভালো থাকে, তাদের সেই কিস্তিগুলো জমা দিয়ে হলেও আপনাকে মাস ক্লোজিংটা করতে হবে। পরে সে টাকাটা পেয়ে গেলে আপনি নিয়ে নিতে পারবেন। এই প্রসেসিংয়ে অনেকগুলো সংস্থা কাজ করে। বিশেষ করে ম্যানেজমেন্ট কখনো জানতে চাবে না, বুঝবেও না আপনি কোথায় থেকে টাকাটা দিচ্ছেন বা কেন দিচ্ছেন, বা বেতন থেকে দিচ্ছেন না অন্য কোনোভাবে দিচ্ছেন। মাস ক্লোজিংয়ে সেটা কখনো বুঝে না। মাস শেষ হওয়ার পরে সেটা চাপ ক্রিয়েট হয়, কেন এইরকম করলেন, কেন এমন করলেন, কেন এমন হলো। বিশেষ করে এনজিওতে চাকরি করতে হলে ভর্তুকি দিয়েই করতে হয়। আপনি যদি 100টা কিস্তি থাকে, সেখানে 500টা কিস্তির সমস্যা হবেই। 100% কখনো আপনি ফিল আপ করতে পারবেন না। সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনাকে কতটা পরিশ্রম করতে হবে, যতটা পরিশ্রম আপনার আর প্রয়োজন। এনজিওতে শারীরিক পরিশ্রমের যে মানসিক পরিশ্রমটা বেশি হয়। বিশেষ করে আমাদের মানসিক চাপটা বেশি থাকে। কখন কিস্তিটা দিবে, কখন কিস্তিটা আসবে। যখন আমরা ছুটিতে যাই, শুক্রবারে বাড়িতে যাই, তখন ওই কিস্তি মাথাতে থাকে। এই কিস্তি নিয়ে আমরা সারাক্ষণ পড়ে থাকি। আর এই কিস্তিটা যদি আমাদের ধ্যানে জ্ঞানে থাকে, তখনই একটা ভালো ফলাফল অর্জন করা সম্ভব। এনজিওতে কাজ করলে যদি আপনার প্ল্যান প্লাস আপনার এক্সপিরিয়েন্সটা সঠিক জায়গাতে লাগাতে পারেন, তো কখনো পিছনে পড়ে থাকতে হবে না। এনজিওতে কাজের ধরন মোটামুটি ভালো, কিন্তু যদি আপনি সেটা ভালোভাবে মানিয়ে নিতে পারেন, সবার জন্য সে কাজটা সহজ হয়ে ওঠে না। খুবই ক্রিটিক্যাল একটা কাজ। সে কাজটাকে সহজভাবে যদি আপনি করতে পারেন তাহলে সহজ। প্রিয় দর্শক, আপনি যদি সঠিকভাবে ঋণ দিতে পারেন তাহলে এনজিওতে কাজ করা সহজ বলে আমি মনে করি। সুন্দরভাবে নিজের কাজগুলোকে উপস্থাপন করার মাধ্যমেই আপনার সহজলভ্যতা অথবা এনজিওতে কাজ করার যে একটা সামনে অগ্রসর প্রসেসিংটা, সেটা অতি সহজে গড়ে তুলতে পারবেন। তাই আমি বলতে চাই, এনজিওতে কাজের ধরনটা মোটামুটি ভাবে আপনার সরকারের মতো না হলেও স্যালারি প্লাস আপনার যে টাইমিংটা, ডিসিপ্লিনটা, সেটা সরকারের চেয়েও বেটার হয়ে থাকে। তাই এনজিওতে ডিসিপ্লিনটা একটা মানুষের মধ্যে সবার আগে চলে আসে। আমার মতে এনজিওতে কাজ করতে আসলে আগে নিজেকে গোছাতে হবে, আপনার প্ল্যানিংটা ঠিক রাখতে হবে, তাহলে কাজ করা সহজ। যদি আমার ভিডিওটা ভালো লাগে, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন এবং পাশে থেকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।